সো আজকে আমাদের সঙ্গে আছেন তন্ময় পাল। আ তিনি প্রধানত একজন ব্যবসায়ী মানুষ। কিন্তু আমি এতক্ষণ আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম। কথা বলতে, বলতে যেটা বুঝলাম যে আসলে খুব ইন্টারেস্টিং একটা মানুষ। অনেক রকমভাবে অনেক রকম পার্সপেক্টিভ দিয়ে পৃথিবীটাকে দেখে। আমার মনে হলো সেইটা ইস ভেরি ইন্টারেস্টিং। তো আমরা কথা বলা শুরু করি, সেই কারণেই ওকে ডাকা। ও বিভিন্ন রকম কাজ করে, তো আমরা জানবো পুরো আস্তে, আস্তে যে কি, কি বিষয়। বাট সবচেয়ে আগে যেটা বলি যে বাঙালির আ ব্যবসা হয় না বলে তো কথা আছে। অনেক, অনেক এই প্রশ্নটা আমি অনেককেই করেছি। কিন্তু তুমি ব্যবসা এবং তুমি তো প্রপার আইটির মানুষ, টেকনোলজির মানুষ। এবার সেখান থেকে এক যেই সময়টা তুমি শুরু করেছো, আজকে অনেকেই ভাবছে যে আসলে এন্টারপ্রেনারশিপই সবকিছু। শার্ক ট্যাঙ্ক আসার পর লোকজন দেখছে টেকছে। তুমি যেই সময় শুরু করেছিলে সেই সময় তো এতটা ছিল না। তোমার মাথায় কি করে ১ম আসে যে I want to do something like this, এরকম কিছু একটা করব? এটা আসে কিভাবে সেটা আর বলতে গেলে দেখো আমার পুরো ফ্যামিলিটা আছে না, তারা ছিল গভর্নমেন্ট সার্ভেন্ট। মানে আমার দাদা, আমার জ্যাঠা, আমার বাবা, প্রত্যেকে পুরো ফ্যামিলি হচ্ছে গভর্নমেন্ট। তাদেরকে আমি একটা ছন্দে পেয়েছি। কিরকম ছন্দে পেয়েছি? সকালবেলা তারা ৮টায় বেরিয়ে যেত, বিকালবেলা ৫টা ৫:৩০টায় বাড়িতে আসতো। তারপরে বাড়ির কাজ, আড্ডা মারা, এই যে ব্যাপারটা ছিল এটার মধ্যেই তারা, আর আমিও সেটার মধ্যেই বড় হয়েছি। এবার যখন আমি বাইরে এসে আসলাম, মানে কলেজ লাইফকে দেখলাম, এইসবগুলোর মধ্যে ছিলাম, তখন ওটাই সবচেয়ে বড় আমাকে হিটটা করেছিল যে মানুষের ২৪ ঘন্টা টাইম, সেই ২৪ ঘন্টার মধ্যে ৮টা ঘন্টা তাকে কাজ করতে হয়, তাই তাই কাজটা করছে, বাদ বাকি টাইমটা পুরো ব্ল্যাঙ্ক। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার কিন্তু মানে ভাবনা চিন্তা যে না, এমন কিছু করো, নিজের আইডেন্টিটি তৈরি করা। মানে তোমার আইডেন্টিটি তোমার বাবা হতে পারে না, নিজের আইডেন্টিটি নিজে, আর সেটাকে তোমাকে তৈরি করতে হবে। আর যদি তোমাকে তৈরি করতে হয় তাহলে এমন কিছু হাটকে কিছু করতে হবে যেটার জন্য লোকে তোমাকে চেনে। তো দিস ইজ দ্য কনসেপ্ট, মানে ওই কনসেপ্টেই আমার অন্টারপ্রেনারশিপে আসা। হুম। তো তুমি তার আগে পড়াশোনা তোমার আইটি নিয়ে? তারপর আমি ওই যেটা হয় অন্টারপ্রেনারশিপে, তোমাকে সব কিছু করতে হয়, করতে করতে আস্তে আস্তে সোকল, যদি আমি বলি যে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোমার তন্ময় রাইট নাও তোমার এক্সপার্টাইজ কোথায়, আমি বলবো আমার এক্সপার্টাইজ মার্কেটিংয়ে। মানে পড়েছি আমি আইটি, ২০১৬ অবধি ১৭ অবধি পুরো ব্যাপারটা আইটি ব্যাপারটাকে পুরো সামলেছি। তারপরে যে মার্কেটিংয়ে হুম। ঢোকা, সেটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যে ওটা কনসেপচুয়াল জিনিস, যে তুমি একটা কিছু বিক্রি করছো। তুমি একটা কিছু বানাচ্ছ, সেটা একটা কাজ। তো সেইখান থেকে মার্কেটিংয়ে আসা, মানে সো কল্ড এখন যদি বলি, তো এখন আমার এক্সপার্টাইজ হচ্ছে মার্কেটিং। আছে, বাট হ্যাঁ, এখনো যে পারবো না সেটা না, পারবো। বাট এক্সপার্টিসটা এটাই। তো তুমি তো রিসেন্টলি এডুকেশনের সেক্টরেও ঢুকছো। তো আমরা একটুখানি ওই জিনিসটা আমারও পার্সোনালি মনে হচ্ছে। ধরো অনেক ইনস্টিটিউট আছে, যেই ইনস্টিটিউট বা ধরো এডুকেশনাল মানে কি বলবো, স্কুল, কলেজ, যেকোনো রকম ইনস্টিটিউট, যারা ধরো তাদের কাছে ভালো ফ্যাকাল্টি আছে, তাদের কাছে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের কাছে আ যত্ন আছে তাদের। অথচ দেখা যায় তার আশপাশে ধরো উইদিন এ রেঞ্জ অফ 20-25 কিলোমিটারস কেউ হয়তো জানেই না। আসলে হয়তো ভালো, কিন্তু খুব বেশি মানুষ জানে না। তার মানে তারা হয়তো তাদের যে ভালো জিনিসটা সেটা পৌঁছতে পারেনি। এটা কেন হয়? এটা তো বলে তোমার হ্যাঁ, মনে হয়? এটা উত্তর দেওয়ার আগে তোমাকে একটা, মানে আজকে আমাদের কলকাতার যে সারাউন্ডিং, যেটা ইউটিউব বা ইনস্টাগ্রাম এসে চলছে, এই তোমার ফুড ব্লগিং, এটা উদাহরণটা দিই, তাহলে সবাই হয়তো তোমার দর্শকরা ভালো বুঝতে পারবে। আচ্ছা, নিউ টাউনে বা যে কোনো জায়গায় উজ্জ্বলদার বিরিয়ানির থেকে কি ভালো বিরিয়ানি বিক্রি হয় না? হ্যাঁ, হয় না। হয়, নিশ্চয়ই হয়। নিশ্চয়ই হয়। তাহলে নিশ্চয়ই হয়। উজ্জ্বলদার বিরিয়ানিকে সারাদিনে তুমি কতবার দেখতে পাচ্ছ? তো অবশ্যই উজ্জ্বলদার বিরিয়ানির থেকে, উজ্জ্বলদা তো খারাপ ভাববে, ডোন্ট মাইন্ড উজ্জ্বলদা, ঠিক আছে? খারাপ ভেবো না, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য বলছি কনসেপ্টটা। যে তার থেকেও ভালো কিছু হচ্ছে, কিন্তু তুমি ভালোটা দেখাতে যদি না চাও, তাহলে প্রবলেমটা তো তোমার কাছেই। হুম। তোমাকে তো দেখাতে হবে যে আমার স্কুলে বা কলেজ রিয়েলি ভালো ফ্যাকাল্টিস আছে, সবকিছু আছে। কিন্তু আমি দেখাবোটা কি করে? আমি, দেখো, মার্কেটিং এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে। সেই অ্যাসপেক্ট গুলোকে তোমাকে ধরে চলতে হবে। আমি বিরিয়ানি খেতে যাচ্ছি, এভারেজ বিরিয়ানির দাম ৳৩০০। ৳৩০০ কেউ একটা খুব ভালো মার্কেটিং-টার্কেটিং করেছে, তুমি গেলে ৳৩০০ গেলে তোমার বিরিয়ানিটা খেলে তোমার ভালো লাগলো না। ৳৩০০ চলে গেল, তোমার গায়ে লাগবে না। ৳৩,০০,০০০ চলে গেলে কিন্তু তোমার গায়ে লাগবে।
রাইট? তো দিস ইজ আমি কোনো কাউকেই বলছি না যে ব্লগার নিয়ে আসো বা সামথিং ভাবে মার্কেটিং করো, বাট মার্কেটিংয়ের একটা অ্যাঙ্গেল হচ্ছে ভিজিবিলিটি, ডেফিনেটলি যেটা যেটা পাচ্ছে না। সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে যে ভিজিবিলিটি আসা মানে তোমার কাছে লোকটা আসলো, তার মানে এটা না লোকটা তোমাকে 3 লাখ টাকা দিয়ে দেবে। সে তখনই দেবে যখন তার মনে হবে যে এই লোকটার 3 লাখ টাকা ডিজার্ভ করে। বিরিয়ানিতে 300 টাকা ডাজন্ট ম্যাটার। তো তার মানে উজ্জ্বলদার কাছে আমি গেলাম, খেলাম, ভালো লাগলো না, ঠিক আছে, 300 টাকা চলে গেল। কিন্তু একটা স্কুলে বা একটা কলেজে 3 লাখ টাকা যদি আমি দিয়ে দিই, তারপরে যদি ঘটনাটা অন্যরকম হয়, তাহলে সেই চিন্তাভাবনাটা কিন্তু মানুষের মধ্যে আসে। তার মানে স্টেকটা অনেক হাইয়ার। তুমি বলো না, তুমি আজকের ডেটে একটা 3 লাখ টাকার জিনিস কিনতে যাবে, তো তুমি কতবার ভাববে? আর শুধু ভাববে না, অনেকবার অনেকভাবে সব রিসার্চও করবে। ভাববো। একদম অনেক ইউটিউব কিছু করবে। রিভিউ দেখবো, এইটা করব সেটা হ্যাঁ, করব, গুগল রিভিউজ দেখবো, এক্সাক্টলি। সব মানে করে তারপর তোমার গিয়ে যতগুলো কিনবো। টাচ পয়েন্ট আছে, সেই টাচ পয়েন্টগুলোকে তুমি কভার করবেই করবে 200%। তো সেইগুলোই হচ্ছে না, জন্যে তারা আজকে সেই জায়গাটায় বসে আছে। তার থেকেও হয়তো মিডিওকার কলেজ বা স্কুল, তারা যেভাবে নিজেদেরকে পজিশন করে রেখেছে, মার্কেটিং করেছে, তারা বড় জায়গায় যাচ্ছে। হুম। আচ্ছা, এই যে ধরো এডুকেশন সিস্টেমের মধ্যে তো এটা অবভিয়াসলি একটা ফ্যাক্টর যে কোয়ালিটি অফ এডুকেশন। এবার সিলেবাস তো অলমোস্ট সব জায়গায় একই রকম, জিনিসপত্র তো সবাই একই রকম শেখায়। হয়তো সেখানে ফ্যাকাল্টির এদিক ওদিক বা ইনফ্রাস্ট্রাকচারের এদিক ওদিক থাকে। তো একটা পেরেন্ট, তো এটাও তো ভাবতে হবে যে কনজিউমার কে, মানে যে তোমার যে এটাকে কিনবে। এই যে যেই টাচ পয়েন্টগুলোর কথা তুমি বললে, আমি যদি আজকে একটা 3 লাখ টাকার ধরো জিনিস কিনতে যাই, তো সেই টাচ পয়েন্টগুলো আমি দেখে নিলাম। ধরো আমি আইফোন কিনতে গেলে 1,80,000 টাকা আমি ভাবলাম না। কেন? কারণ আমার কাছে অলরেডি জানি অনেকে ইউজ করে, আইফোন কেনা জিনিস ভালো জিনিস। কিন্তু ধরো একটা নতুন ফোন এসছে, সেটা আইফোনের চেয়ে হয়তো 3 গুণ ভালো। জাস্ট ফর এক্সাম্পল। দামটাও হয়তো কম, কিন্তু আমি কিনলাম না। তার মানে তার কারণটা কি? আমার সাইকোলজি দিয়ে তার আমি কেন কারণটা হচ্ছে কিনলাম না? ব্র্যান্ড প্রেজেন্স। আমি কোম্পানিটার নাম নিচ্ছি না। আমরা যে এসি পারচেজ করি না, মোটামুটি অনেক কোম্পানি আছে, তুমি তো জানো মার্কেটে। তার মধ্যে একটা স্টার্টআপ আছে, স্টার্টআপ কোম্পানি আছে, রিসেন্টলি এসেছে মার্কেটে, আমি নামটা নিচ্ছি না। তো কোম্পানিটা ক্লেম করছে যে তোমার ঘরে যদি 2 টনের এসি লাগাতে হয় আদার্স কোম্পানির, আমার এসি 1 টনে কাজ করবে। মানে এই ক্লেমটা করছে, এটা পুনের স্টার্টআপ, ঠিক আছে? অ্যামাজনে আছে প্রোডাক্টটা। তাহলে তুমি এখন তোমার একটা 2 টনের এসি কিনতে গেলে তোমার পয়সা লাগতো 50,000 টাকা মোটামুটি, কম, বেশি ছাড়া কম না। ও তোমাকে 32-33 হাজার টাকা দিয়ে দিচ্ছে, রাইট? তো তুমি কেন পারচেস করছো না? তাহলে কি তার প্রোডাক্ট বিক্রি হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। তার একটা অডিয়েন্স আছে, মানে আমার মতো অডিয়েন্স, যারা টেকনোলজিকে জানে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ, এটার মধ্যে ডেপথ আছে। মানে এই যে কনসেপ্টটা বলছো তাতে বিশ্বাস করছো আছে, তুমি টেকনোলজির কারণ টাচ পয়েন্টগুলো আর গিয়ে? সেকেন্ড আরেকটা হচ্ছে বায়ার পার্সোনা অ্যান্ড অডিয়েন্স, আর যে ব্র্যান্ড ভিজিবিলিটি। আনটিল অর আনলেস তোমার যে ব্র্যান্ড ভিজিবিলিটি, মাস অডিয়েন্সকে তুমি টার্গেট করতে চাইছো, ও এখনো পর্যন্ত সেই জায়গাটা পৌঁছায়নি, বাট পৌঁছে যাবে। এর আগে তুমি যদি আমি স্কুটারের কথা ভাবি, হ্যাঁ, স্কুটার বাজাজ চেতাক, মানে স্কুটার বললেই তো তুমি সেই কোম্পানিটার নাম জানতে। এটাই তুমি মাথায় ওলার আসে। নাম কি আগে জানতে? ও যদি আর্থার বলে একটা কোম্পানি আছে, যারা স্কুটার বানায়, সেম ওলার কম্পিটিটার, কিন্তু সেই কোম্পানিটা যতটা ভিজিবিলিটি পায় তার থেকে বেশি ভিজিবিলিটি পায় ওলা। কিন্তু তুমি যদি ভালো করে ট্যালি করো মার্কেটে, যদি ওর স্পেসিফিকেশান ভালো করে দেখো, আর্থার ইজ অন অফ দ্য হায়ার সাইড, কিন্তু ওর ব্র্যান্ড ভিজিবিলিটিটা অতটাও নেই, যার জন্যে আর্থার যে পরিমাণে সেল হয়, তার থেকে বেশি সেল হয় ওলা। ওলা। ঠিক আছে? তো তোমার ব্র্যান্ড ভিজিবিলিটি ডাজ ম্যাটার। হুম। এবার এই ধরো একটা পেরেন্ট যখন ডিসাইড করে যে আমি না এই, তার বাচ্চার জন্য সে ডিসাইড করে, তার মধ্যে একটা বাচ্চারাও ডিসাইড করে অবভিয়াসলি, কিন্তু পেরেন্টদের একটা ডিসিশন পাওয়ার বেশি আছে, কারণ তাদের কাছে টাকাটা আছে। পেরেন্টদের সাইকোলজি থেকে তারা কি কি দেখে অ্যাকচুয়ালি, যে এইটা ঠিক থাকলে আমার ইয়েকে দেবো, নাকি তারা ওই ক্যাম্পেনটা না, দেখেও অনেক সময়? ক্যাম্পেন দেখো, ক্যাম্পেন মানে হচ্ছে খুব সো কল্ড, মানে একটা, যদি আমি বলি যে এনকোয়ারি
ফার্স্ট তো এনকোয়ারি, তারপরে সবার লাস্টে অ্যাডমিশন। এর মাঝখানে যে আমি ডিভাইড করি এটা 10% 90%। 10% মানে আমার বাচ্চাকে আমি স্কুলে দেবো বা কলেজে দেবো, তো আমি জানি এবছর তাকে অ্যাডমিশন করাতেই হবে। এখানে মানে তুমি ধরো কিছু পারচেস করতে গেলে, সেখানে তোমার আজকে ইচ্ছা হলো, তুমি অ্যামাজন সব ঘাটলে, তোমার মনে হলো যে না, এটা হোল্ড করে যাই, 6 মাস বাদে করবো, কিন্তু অ্যাডমিশনটা কিন্তু 6 মাস বাদে না, ওকে এই বছরই অ্যাডমিশনটা নিতে হবে। তার মানে যে তোমাকে ইনকোয়ারি করছে সে তো ইদার তুমি নালে অন্য কেউ, কারুর কাছে তো যাবে। হ্যাঁ, মানে সে হ্যাঁ, মানে 100%। বায়ার তো তাহলে তার বটেই। মানে যে এনকোয়ারিটা আসছে সেটা 200% কারেক্ট। এবার তোমার কাছে আসছে না, অন্য কারোর কাছে যাচ্ছে, তার কারণটা হচ্ছে যে তোমার কাছে সেই কনফিডেন্সটা তুমি ওকে তাকে দিতে পারছো না, যে আমার কাছে আসলে তোমার বাচ্চা বা কেউ, মানে তোমার রিলেটিভ সেই জায়গাটায় উঠে আসবে, বা সেই কনফিডেন্সটা তুমি দিতে পারছো না। দিস ইজ দ্য মেজর প্রবলেম। এবার দেখো, এটা আমি ইউনিভার্সাল আমি বলবো না, যদি তুমি সাবারবে যাও, আমরা যে কলকাতায় বসে কথা বলছি, কলকাতার বাইরেও কিন্তু সাবারগুলোতে মানে ভালো ভালো কলেজ আছে। আমি জানি না তুমি জানো কি না, বারাসাতে ভালো কলেজ আছে, তোমার ওই সাইডে চাকদা ঠাকদা ওই দিকেও কিন্তু ভালো কলেজ আছে। তাহলে তোমার কলেজের যদি আমি এখন কথা বলি, তাহলে তোমার টেকনোর নামটাও আগে মাথায় আসছে না? হ্যাঁ, টেকনোর ব্র্যান্ড প্রমোশন আমি করছি না, সরি, হ্যাঁ, কিছু মনে করবেন না, ঠিক আছে? বাট নামটা তো মাথায় আসছে, কেন মাথায় আসছে? অন্য কারোর নাম কেন মাথায় আসছে না? দিস ইজ আ সাইকোলজি, যে সাইকোলজিটা ভিজিবিলিটি। তারা বিল্ড করতে পারছে না। তারা একটা জিনিসই ভাবছে যে অ্যাডমিশন টাইম আসছে, আমি একটা লিড ক্যাম্পেন করবো, একটা ক্যাম্পেন করবো, লিড আসবে। কিচ্ছু হবে না, বিশ্বাস করো। মানে তুমি যদি সারা বছর নিজের প্রেজেন্সটা আর না তৈরি করতে পারো, তোমার ওই অ্যাডমিশনের 4টে মাস তুমি যদি ক্যাম্পেন করো, কিচ্ছু হবে না। ওই লিডই আসবে, তারপর তুমি ব্লেম গেম খেলবে। ওই মার্কেটিংকে বলবে যে তুমি সঠিক লিড দাওনি, আর সেলস বলবে যে ভাই আমি ঠিক লিড পাইনি, হ্যাঁ, কনভার্ট করতে কনভার্ট পারোনি, করতে এই ব্লেম পারোনি, হ্যাঁ। গেমটাই চলবে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ফান্ডামেন্টালি দেখো, লোকটা এনকোয়ারি করেছে মানে এটা কোনো সার্ভিস বা প্রোডাক্ট না, লোকটা তাকে এই বছর অ্যাডমিশন নেবেই, ইদার তোমার কাছে আসবে নাহলে হুম, অন্য হুম, হুম। কাছে। তার মানে লিডটা কোয়ালিটিই ছিল, তুমি কনভার্ট করতে পারোনি, তার পেছনে না তোমার সেলসের লোক দায়ী, না মার্কেটিংয়ের লোক দায়ী। অ্যাকচুয়ালি তুমি যদি রেসপন্সিবল বলো, সেটা তুমি, যে তোমার প্রসেস ভুল ছিল। তুমি শুধু ভাবছো এই 4টে মাস আমি পয়সা ইনভেস্ট করবো, হবে না। না, একটা ব্র্যান্ডের দেখো, একটা কলেজের মানে আগে একটা সময় ছিল যে লোকে একটা বেশ কিছু ইনস্টিটিউট এখনও আছে, কিছু নামি ইনস্টিটিউট আছে, যারা তো নামি কলেজেস, নামি ইনস্টিটিউট ধরো, যারা অলরেডি তুমি যেটা বলছো সেই জায়গা থেকে নাম করে নিয়েছে, তাদের কাছে যাওয়াটা লোকে সেফ মনে করে। সাইকোলজিক্যালি সেটা একটা সেফটি থাকে, বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে ধরো আহ, এরকম অনেক জায়গা আছে যেগুলোর কোয়ালিটি হয়তো মানে যার খুব নাম আছে, হয়ে গেছে তার থেকে আমি তো বেশি, বলছি আছে, এরকম আমি আমি কাজ দেখেছি। করেছি ইন্ডাস্ট্রিতে, আছে। হুম। তাদের মেজর সমস্যা কনফিডেন্স হয়ে যায় বলে তোমার মনে তাদের হয়? সমস্যা হচ্ছে তাদের নিজেদের থট প্রসেস। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা খুব বড় টার্ম আছে, ডিজিটাল মার্কেটিং। তো লজিকটা হচ্ছে, ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে মার্কেটিংটা তুমি ডিজিটালি করছো, তাই এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। সেবার এটা এসেছে তো লাস্ট 10 বছরে, তার আগে তুমি মার্কেটিংটা করতে তো ডেফিনেটলি তার ফরমেশনটা ছিল আলাদা, হোর্ডিং বা প্যাম্পলেট, এটা এখনও হয়। তুমি যদি সাবারবে যাও বা রুরাল জায়গায় যাও, সেমি আরবানে যাও, হয়। তাহলে তুমি সেই প্যাম্পলেটে কি লিখতে? তুমি তো এটা লিখতে যে অ্যাডমিশন ওপেন, এটা তো সবাই জানে, মানে এই টাইমটা অ্যাডমিশন স্টার্ট হয়েছে। তা আলাদা কি? তোমাকে এক্সেপশনাল কিছু ভাবতে হবে, যেটাকে তুমি মার্কেটে স্প্রেড আউট করবে, অ্যান্ড দিস ইজ কল্ড আ মার্কেটিং। মানে আমি তো আরও ভালো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, এগেন আমি টেকনোকে দিয়ে দেবো, কারণ মানে আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং চলছে টেকনো রিসেন্ট টাইমে। আমি জানি না তুমি জানো কি না, ইনকিউবেশন সেন্টার ওপেন করছে মানে কলকাতাতে, এবং তার সাথে সাথে ওরা একটা ওয়ার্কিং স্পেসও তৈরি করছে, সেখানে গিয়ে তুমি কাজ করো, এবং তোমার আইডিয়া যদি ঠিকঠাক হয় এবং ঠিকঠাকভাবে তুমি প্রডিউস করতে পারো, টেকনো মনে হয় ফান্ডও করবে, আমি এক্স্যাক্টটা জানি না, ঠিক আছে? মানে বাট এরকমই হ্যাঁ, কিছু একটা একটা। আইডিয়া তো লেভেলে তার এইরকম একটা মানে আইডিয়া ও তো লেভেলে। একটা কনসেপ্ট বিল্ড করছে, হ্যাঁ,
তো সেখানে যদি এবার তুমি অ্যাজ এ প্যারেন্ট একটু ভাবো, তুমি ভাবছো যে একটা কোম্পানি, একটা কলেজ, যে তার থট প্রসেসটাই ডিফারেন্ট, সে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাবছে। তো আমি আমার বাচ্চাকে যদি তার কাছে পাঠাই, তার মানে সে তো এরকমভাবেই তৈরি হবে, বড়টা হবে, রাইট? তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মার্কেটিং। তো মার্কেটিং মানে এটা না যে অ্যাডমিশন ওপেন, একটা পোস্টার করলাম, সোশ্যাল মিডিয়ায় স্প্রেড আউট করলাম। দিস ইজ নট আ মার্কেটিং। মার্কেটিং মানে হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা ইদার তুমি ইউএসপি হিসাবে, এমন একটা ইউএসপি তুমি আনতে পারো। ইউএসপি মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। চণ্ডীগড়ে একটা কলেজ আছে, প্যারামেডিক্যাল কলেজ। তাদের একটা বড় ইউএসপি হচ্ছে 3 বছরের কোর্স। প্রথম 2 বছর তুমি ওই কলেজে পড়বে। থার্ড ইয়ার তা মানে প্রত্যেকটা স্টুডেন্টকে তারা অ্যাব্রডে পাঠায় 1 বছর। সেটা নিউজিল্যান্ড হতে পারে, সেটা অস্ট্রেলিয়া হতে পারে। 1 বছর সেখানে পড়াশোনা করবে। দিস ইজ দেয়ার ইউএসপি। মানে তার মানে কি প্যারামেডিক্যাল কলেজ ইন্ডিয়াতে নেই? প্রচুর আছে। তাহলে ওখানে লোকে যাচ্ছে, তার কারণ হচ্ছে দে নো কি আমার বাচ্চার যে এক্সপোজারটা হবে লাস্ট 1 বছরের, সেটা নিউজিল্যান্ডে হবে। সে এক্সপোজারটা অনেক বেশি এবার গ্লোবাল, সেটা অনেক নিয়েও মার্কেটিং গ্লোবাল করছে। এক্সপোজার পাবে। ও কিন্তু ফেসবুকে যে মার্কেটিংটা করছে এটা নিয়ে, ও ন্যারেটিভটা এটাই সেট করেছে, অ্যাব্রড স্টাডি। পুনেতে একটা কলেজ আছে, যে কলেজটাতে বিসিএ পড়ানো হয়, বিবিএ পড়ানো হয়, যতগুলো স্ট্রিমের আমরা নাম জানি এগুলো পড়ানো হয়, কিন্তু তার কনসেপ্টটাই আলাদা। তারা অন্ত্রপ্রনার তৈরি করে, তারা বলে যে আমরা অন্ত্রপ্রনার তৈরি করি। এবার তুমি যদি সকালবেলা কলেজে যাচ্ছ না, তুমি যাচ্ছ অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানিতে। আমরা কলেজে যেতাম কি, সকালবেলা ক্লাসরুমে যেতাম, ক্লাসরুমে পড়াশোনা হতো। অ্যাকচুয়ালি না, ওর কনসেপ্টটা হচ্ছে তোমাকে তোমার যে রিটেন এক্সামটা আছে, রিটেন এক্সামের জন্য তুমি কলেজে আসবে, কিন্তু সারা বছর যে পড়াশোনাটা কোনো না কোনো কোম্পানিতে হবে। এবার তুমি সেখানে গিয়ে অ্যাকচুয়ালি কাজটা শিখছো। তো আর তোমার এক্সামের টাইমে তুমি এক্সাম দিচ্ছ। তাহলে কোনটা আমার কাছে বেটার? যে আমি সারা বছর একটা কোম্পানিতে চাকরি করব, হ্যাঁ, মানে মানে আমি কলেজকে পয়সা দিচ্ছি, কলেজ আমাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে একটা এন্টারপ্রেনারে, বা এমনভাবে তৈরি করছে যেখানে আমি পরবর্তীকালে টেকে জব পাবো। আর আমি একটা জায়গায় বিসিএ পড়ছি, মানে খাতা কলমে। কোনটা অ্যাকসেপ্টেবল আজকের ডেটে? তো তোমাকে একটা ইউএসপি তৈরি করতে হবে, সেটা স্প্রেড আউট করতে হবে। সেটাকে মার্কেটিং বলে। মানে অ্যাডমিশন হয়েছে, এটাকে মার্কেটিং বলে আমার মনে হয় ঠিক না। মানে ওটা মার্কেটিং। রাইট। পেরেন্টদের জায়গা থেকে, পেরেন্টরা ধরো গুগল, ইউটিউব, আজকাল তো চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করে নিশ্চয়ই। এবার যে আমার ছেলে এরকম হবে, কোথায় কি দিলে বেস্ট হবে। এই যে এইটা যেটা করে, এই যে সার্চ করে, এটা তো সব ক্ষেত্রে রিলায়েবল নাও হতে পারে। এই যে তোমাকে প্রথম যে উদাহরণটা দিই, যে রিলায়েবল নাও হতে পারে, তার জন্যে তোমাকে আগে ভাবতে হবে যে তোমার চাই কি। ধরো তুমি একটা জিনিস রিসার্চ করছো, যে ধরো আমি একটা এক্সাম্পল দিই, ওয়ে প্রোটিন। মার্কেটে আজকের ডেটে প্রচুর ওয়ে প্রোটিন আছে, মানে খুঁজলে তুমি শেষ করতে পারবে না ফ্লিপকার্ট আর অ্যামাজনে। তাহলে তোমার লাগবেটা কি, সেটাকে তোমাকে আগে ভাবতে হবে ঠান্ডা মাথায়। তো তুমি যখন চ্যাট জিপিটি করবে, প্রথমে আগে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো যে আমার লাগবে কি। আমি আগে নিজের ক্রাইটেরিয়া সেট করি, তারপরে সেই ক্রাইটেরিয়াটা আবার চ্যাট জিপিটিকেই বলবো যে এবার ক্রাইটেরিয়া তুমি সেট করে নিয়েছো, এবার সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে কিছু সাজেশান দাও যে কী কী মার্কেটে ওয়ে প্রোটিন আছে। হয়ে গেল, খুব ভালো কথা, সাজেশান দিয়ে দিল। নেক্সট তুমি আবার কোয়ারি করো, আমার বাজেটেই, এই বাজেটে তুমি যে সাজেশানগুলো দিলো সেখান থেকে খুঁজে বার করো, হলো। এইবার তারপরে আবার ফিল্টার করলে, এর মধ্যে পুরো ইন্টারনেট ঘাঁটো, ঘেটে বলো যে রিভিউ কার ভালো কী। দেখবে তোমার কাছে খুব স্পেসিফিক্যালি 2 থেকে 3টে ব্র্যান্ডই আসবে। তো তোমাকে আগে ভাবতে হবে যে তোমার চাই কি। লোকে তো সেল করার জন্যই বসে আছে, কিন্তু তুমি যদি নিজের ক্রাইটেরিয়াটা সেট করে নিতে পারো, তাহলে আমার মনে হয় তোমাকে কেউ মুরগিটা করতে পারবে না। তো রেকমেন্ডেশন তো আসবেই। রাইট। যারা অলরেডি একটু ওয়েল ইনফর্মড পেরেন্টস, মানে যারা ধরো জানে, বা যারা ধরো একটু রিসার্চ টিচার ভালো করে করেছে, মানে তুমি যেরকমভাবে বললে তার চেয়েও একটু আরও ডিটেলে গিয়ে করেছে, এদিক ওদিক থেকে খবর নিয়েছে, এদের সঙ্গে এরা এদের জন্য কি মার্কেটিংটা ডিফিকাল্ট হয়ে যায়? ঘটনা আছে কনফিডেন্স। আমি তো আর একটা এক্সাম্পল দিই, তাহলে আর একটু দর্শকদের বুঝতে সুবিধা হবে। দেখবে সোশ্যাল মিডিয়াতে কলকাতারই 2-3 জন আছে যারা হেয়ার কাট করে, মানে তাদের বড় বড় পার্লার আছে, তাদের ভিডিও আমাদের আসে, রাইট?
তো তুমি তো তার ভিডিওটা কনজিউম করছো, তুমি জানো লোকটা ভালো চুল কাটে, মানে সেখানে গেলে তোমার চুলের স্টাইলটা চেঞ্জ হবে, তারা ব্র্যান্ড, তারপরেও গিয়ে তুমি কেন কনসাল্ট করছো তার সাথে? একটা মনের মধ্যে একটা একটা পার্সেন্টেজ ভয় থাকেই। তো যে প্যারেন্টটা যাচ্ছে সে সব কিছু জেনে যাচ্ছে, আমি মানছি, কিন্তু একটার কোশ্চেন কিছু না কিছু তার মনের মধ্যে আছে, আর সেটা হচ্ছে কনফিডেন্স। যদি আমি একটা সেন্টেন্সে বলি যে কনফিডেন্স, তো তোমাকে ওই টাইমে ওই কনফিডেন্সটা তাকে যদি দাও, সে 90% সব কিছু জেনে আসছে, মানে সে তোমার বা তুমি তাকে সেল করতে পারবে। কিন্তু ওই 10% কনফিডেন্সটা দেওয়া, সেই কনফিডেন্সটা তুমি যদি দিতে পারো, তাহলে আদার্স আমার মনে হয় না যে আলাদা করে তোমাকে অনেক কিছু করতে হবে, হয়ে যাবে। মানে প্যারেন্ট, মানে আমার মতো প্যারেন্ট, আমি প্যারেন্ট নই যদিও, মানে আমার মতো প্যারেন্ট যদি কোনো স্কুলে বা অ্যাডমিশনের জন্য বা কলেজে যায়, সে মানে সব কিছু রিসার্চ করেই যাবে। মানে আমি যে কোনো জিনিস কেনার আগে পুরো রিসার্চটা আমি করে নিই, কারণ আমার মনে হয় যে দোকানে বা কোথাও গিয়ে আমি দাঁড়াবো না, আমার দরকার এটা আমি জানি, এবার আমার প্রোডাক্টটা লাগবে, কোথায় পাওয়া যায়, আমার সেখানে আমি যাব, প্রোডাক্টটা নেব, চলে আসবো, খুব সিম্পল। আর এখনকার দিনের প্যারেন্ট, হ্যাঁ এইখানে কতগুলো কনসেপ্ট আছে, তাহলে সবাই মানে দর্শকরা জিজ্ঞেস করতে পারে যে তোমার এই আরবান, সেমি আরবান, রুরাল সব জায়গায় কী কনসেপ্টই চলছে? আমি বললাম না, এই ডিজিটাল মার্কেটিং বা এই যে পুরো সাবজেক্টটা না, মানে এই যে চ্যাট জিপিটি বা এআই মার্কেটিং, এটা আরবানে যতটা বেশি, সেমি আরবানে তার থেকে একটু কম, আর রুরালে কিন্তু নেই। মানে যে যতই বলুক যে ডিজিটাল মার্কেট, এখনও কিন্তু রুরালে হোর্ডিং যে কনসেপ্টটা সেটা কাজ করে, আর তোমার কোর মার্কেটিংটা খুব কাজ করে। কোর মার্কেটিং মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি কাকিনাড়া দিই এক্সাম্পল, যেহেতু আমি ওখানে ছিলাম। সেখানে কোনো দিন মানে সব সরকারি স্কুল, রাইট? তো সাডেনলি একটা বেসরকারি স্কুল চলে আসলো। তো এবার যে বেসরকারি স্কুলটা এসেছে, সে জানে ওখানকার ইকোনমিটা কী, প্যারেন্ট কত টাকা ইনভেস্ট করতে পারে পার মান্থ, রাইট? তো সে কী করলো, একটা বেটার ফেসিলিটি দেওয়ার চেষ্টা করলো, আর রিজনেবল করে দিল জিনিসটাকে। হ্যাঁ, সরকারি স্কুলের মতো না, বাট রিজনেবল করে দিল। তাহলে ব্যাপারটা এরকম হলো না, যে কনসেপ্টটা যে একটা দুর্দান্ত আমি ব্র্যান্ড পেয়ে গেলাম, আর একটা রিজনেবল পকেট ফ্রেন্ডলি প্রাইসিং পেয়ে গেলাম, পুরো একার জমির ওপর বিল্ডিংটা তৈরি হয়েছে, ফেসিলিটি পাচ্ছি, হ্যাঁ সিবিএসসি কারিকুলাম পাচ্ছে, এসএসসি কারিকুলাম পাচ্ছে, এটা মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না? তো লোকে মানে হুড়ুড় করে দৌড়ানো শুরু করলো। তো সেই সব জায়গায় তুমি যদি ডিজিটাল মার্কেটিং করতে যাও, এটা কাজ করবে না। তো সব জায়গায় সব কিছু কাজ করে না। মানে স্পেসিফিক কাস্টমাইজ ওখানে জিনিসপত্রই তুমি কাজ যাও না, ওখানে যে স্কুলগুলো আছে, আই থিঙ্ক ডিপিএসও এসে গেছে এখন। ডিপিএস কতটা মার্কেটিং করে কাকিনাড়ায়? হ্যাঁ করে, তার কোর মার্কেটিংটা করে। যে মার্কেটিংয়ের যে বেস রুলসগুলো আছে, যে লোকেশন ঠিক করা, কোন লোকেশনে আমি করব, আমার যে হোর্ডিংটা কী হবে, এই মার্কেটিংগুলো ঠিক আছে, ওখানে চলবে। কিন্তু ওখানে তুমি ডিজিটাল মার্কেটিং, ওখানে যে অডিয়েন্সটা আছে না, ওই অডিয়েন্সটা কোনোদিনই চ্যাট জিপিটি করবে না। হ্যাঁ করে, আমি যদি থাকতাম আমিও করতাম, কিন্তু করে আমার কাছে অপশান নেই। সবাই এটা হ্যাঁ, করেও আমার কাছে, কারণ ওখানে আছেই তো দুটো স্কুল, বেসরকারি স্কুল মনে হয় দুটোই আছে। তা কলেজও হয়তো ওই দিক থেকে দেখতে গেলে একটা দুটো পাবে, তো তোমার কাছে অপশানও নেই। এই কলকাতায় যেমন তোমার অপশান আছে, তুমি যে ট্যালি করতে পারছো, বা কলকাতার বাইরে তুমি যদি যাও ট্যালি করতে পারবে, তো সেখানে এই ডিসিশান নেওয়ার জন্য তোমাকে অনেক ভাবতে হবে। যদি তুমি এবার ধরো আমি পাহাড়ে গেছি, পাহাড়ে গিয়ে বিরিয়ানি খুঁজছি, আর বিরিয়ানির দোকানই আছে একটা, তো তুমি চ্যাট জিপিটি করে কি করবে? তো কনসেপ্টটা হয়ে গেছে এটা। হ্যাঁ, একটা লোকে জিজ্ঞেস করলে বলে দেবে, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো ওইখানেও মানে ব্যাপারটা এরা, ঠিক আছে? তো মার্কেটিংয়ের যে অ্যাঙ্গেলগুলো, সেমি আরবানে একরকম, রুরালে একরকম, আরবানে একরকম। একটা কথা বলবো, সেটা হলো যে অনেক সময় তো ভুল মার্কেটিংও, মার্কেটিংয়ের ফাঁদেও পা দেয় প্যারেন্টরা। রাইট। সেটা তো অনেক, মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি বোধহয় হতে, আমি নিজের চোখেই দেখেছি। সেটাও তো একটা, দেখো একটা এডুকেশন ইনস্টিটিউট বিশেষ করে তো আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত। অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউট যারা আছে, তাদের রেসপন্সিবিলিটি থাকা উচিত, রেসপন্সিভ হওয়া উচিত। রেদার আমি তো মানে গাইডেন্স করব যে প্যারেন্টদের, তারা আহ, তারা কিভাবে এই যে আমি তোমাকে কিছুক্ষণ আগে যে প্রসেসটা বললাম, সেই প্রসেসটা যদি ঠিকঠাকভাবে করে, তারা কিন্তু আইডেন্টিফাই, মানে 100টা থেকে এই প্রসেসটা চালাতে চালাতে 4-5টা ব্র্যান্ড নেমেই আসে পৌঁছাবে।
তো আমি বলবো রেসপন্সিবল হওয়া উচিত যতটা এডুকেশন ইনস্টিটিউটদের, তার থেকে বেশি প্যারেন্টদের। এবার তারপরে গিয়েও কিছু ঘটনা ঘটে, এবার সেগুলো তো আমার অবভিয়াস অ্যাডভাইস থাকবে ফর এডুকেশন যে ফেক মার্কেটিং করাটা উচিত না। আচ্ছা, দেখো, আমার মনে হয় পেরেন্টদের জায়গা থেকে ব্যাপারটাকে আরেকটু ডিটেলে ভাবলে, তোরা কি কি জিনিস একটা পেরেন্ট দেখে সে ডিসাইড করবে? তারা কয়েকটা জিনিস বলে, যেমন কনফিডেন্স একটা জিনিস, আর অনেক কিছুই আছে। তার মধ্যে ধরো ব্র্যান্ড ভিজিবিলিটি একটা বড় জিনিস। আর কি কি এরকম জিনিস হতে পারে যেগুলো অ্যাভয়েড করা উচিত? এটা কি পেরেন্টসদের জন্য কোনো গাইড? অ্যাভয়েড, দেখো, প্রথম কথা হচ্ছে যে আমার কি লাগবে, ফার্স্ট এটা কোথাও একটা লেখা উচিত। এবার তোমার অ্যাভয়েড, তুমি যে জায়গায় যাচ্ছ সেখানে তার যে এক্সপিরিয়েন্স, মানে যদি আমি পার্সোনালি বলি, আমি যেটা চেক করার চেষ্টা করি যে আমি প্রথমে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম ওখান থেকে আমার 4-5টা আসে। এবার থার্ড আমি যেটা চেক করি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি সেখান থেকে সেটা কতটা ম্যাটার করছে। মানে আজ যে সকালে আমার কোফাউন্ডার বলছিল, সে সে গাড়িটা কিনেছে একটা শোরুম থেকে, কলকাতার বাইরে সোদপুরের একটা শোরুম থেকে। তো নিউ টাউনের হাতিশালা বলে একটা জায়গা আছে, সেখানে গেছে। সেখানে গিয়ে ও গাড়িটা নিয়ে গেছে। তো এসে ওখান থেকে দাঁড়িয়ে আমাকে ফোন করছে, আমি না ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি সোদপুর ওদের যে সার্ভিস সেন্টার আছে সেখানেই যাবো। আমি কেন? বলছে মানে আমার না ঠিক এক্সপিরিয়েন্সটা ভালো লাগছে, মানে দ্য ওয়ে অফ যে প্রসিডিওর, ঠিক আছে, সেটা ঠিক না। তো আমি তো একটা স্কুল বা কলেজের ক্ষেত্রে একটা অ্যাডভাইস যে এক্সপিরিয়েন্স ডাজ ম্যাটার। অ্যাপেল যে ব্র্যান্ড, এর কিন্তু তুমি প্রত্যেকটা জায়গাতে একটা করে একটা এক্সপিরিয়েন্স পাবে। আর অ্যাভয়েড যদি তুমি বলো যে তোমার যা যা প্রবলেম, সেই প্রবলেমগুলোর যদি সঠিকভাবে কেউ অ্যান্সার করতে পারছে তাহলে তুমি তার কাছে যাও, আর যেও না। ঘুরিয়ে অ্যান্সার যদি তোমাকে কেউ করে তাহলে তার কাছে যেও না, আরেকটা জিনিস কি আছে, কিছু মানুষ আছে যারা ওভারসেল করতে চায়, তাদের থেকেও একটুখানি তার মানে সেই ঘুরিয়ে তুমি একটা জানতে চাইছো খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তরটা ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দেবে, মানে আলটিমেট তুমি উত্তরটা পেলে না। তো এবার সেলসের এইগুলো সাইকোলজিক্যাল ট্রিক হয়, সেই ট্রিকগুলোর ফাঁদে না পড়লেই হবে। তুমি খুব সিম্পল, ভাই আমার 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের আমার উত্তর দরকার, যে আমাকে ঠিকভাবে দিতে পারবে, আর যে উত্তরটা পেয়ে আমি স্যাটিসফাইড হব, সেই আমি সেখানে যাব। এইটা যদি কেউ করতে পারে, আমার মনে হয় মানে ফাঁদে পড়ার জায়গাই নেই। আর তার আগে রিসার্চটা খুব ভালো করে যেতে হবে। আর এই রিসার্চটা করার জন্য তারা কি করবে? মানে এই তুমি যেরকম ধরো তুমি যেটা আমার ক্ষেত্রে হয়, ধরো আমি কোথাও ঘুরতে যাব, ঠিক আছে, তো ঘুরতে যাব, হোটেল বুক করতে হবে, ভালো কথা। তো হোটেল আমি অতটা মানে টাইম পাই না এই সাবজেক্টের মধ্যে। তো আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, যিনি এইসবগুলো করে বেড়াচ্ছে, করে ঠোরে আমাকে একটা লিস্ট দিয়ে দিল, ঠিক আছে। দিয়ে এবার আমার কাজ হচ্ছে ওটাকে রিসার্চ করা, যে আমার চাইটা কি। আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার এমন একটা হোটেল লাগবে যে হোটেলের রুমটার মিনিমাম সাইজ হবে 15x10। এটা আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, খুব স্পেসিফিক ক্রাইটেরিয়া। সেটার একটা ব্যালকনি থাকতে হবে, সেটার ভিউটা এটা হতে হবে। এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি লিস্ট ডাউন করব, করে এবার আমি উইথ দ্য হেল্প অফ এআই আমি এটাকে রিসার্চ করব যে 10খানা দিয়েছে, সেই 10খানার মধ্যে এই পড়ছে কিনা, আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা। যদি না পড়ে আমাকে খুঁজে দাও, এআই আমাকে খুঁজে দেবে। দেন আমার যেটা ভালো লাগবে আমি সেটাতে এবার ফোন করা স্টার্ট, মানে হচ্ছে আমার রিসার্চ পার্ট স্টার্ট হলো, শেষ হলো। আর আমি কিছু ক্রাইটেরিয়াও লিখে নিলাম, যে যেগুলো আমি পেয়েছি তো পেয়েছি, আর যেগুলো পাইনি সেগুলো আমি তাদেরকে জিজ্ঞেস করবো। যে অ্যান্সার আমাকে সঠিক দিতে পারবে আমি তার কাছে যাব, বাস। এবার এই ক্ষেত্রে ঠিকই এইটাই প্রসেস হওয়া উচিত। মেজর প্রবলেম আমি বায়ারদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, তারা নিজেরা জানে না যে আমার লাগবেটা কি। হ্যাঁ, সেটা যদি কেউ ভালো করে লিস্ট ডাউন করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা মার্কেটে গিয়ে ঠকবে না। ওই যে ওয়ে প্রোটিনে তোমাকে এক্সাম্পলটা আমি দিলাম তোমাকে,
মানে সে ওইটাকে আমার দরকার এটা, এবং সেটাকে আমি বিভিন্নভাবে ফিল্টারাইজ করেছি। করে আমাকে একটা জায়গা দিয়েছে, এই ৩ টে কোম্পানি ঠিকঠাক। এবার নাও আই হ্যাভ টু চেক এই ৩ টে কোম্পানির মধ্যে আমি কোন প্রোটিনটা নেব, বাস। তো কেউ যদি এটা করতে পারে আমার মনে হয় খুব ভালো। এর থেকে ভালো প্রসেস হয় না। আমরা তো অনেকটা পেরেন্টদের কি করা উচিত এবং ওই এডুকেশন নিয়ে কথা বললাম। কিন্তু এআই এর একটা কথা আসলো। তুমি যেহেতু টেকনোলজির লোক, তো এআই নিয়ে কথা তো তোমার সঙ্গে বলতেই হবে। আজকের দিনে এটা খুব রেলেভেন্ট টপিক। সবাই এই নিয়ে জানতেও চায়। আ তুমি যখন শুরু করেছিলে তখন তো এআই এতটা বড় জায়গায় ছিল না। আস্তে, আস্তে দেখা গেল যে এই জায়গায় চলে গেছে। এখন মোটামুটি পার্ট অফ ডেইলি লাইফ হয়ে গেছে আমাদের এআই। তুমি এই ট্রান্সফরমেশনটা কিভাবে দেখেছো এবং এই মুহূর্তে এআই কোথায় দাঁড়িয়ে আছে তোমার মতে? আমার আ যদি তুমি এআই এরার কথা বলো, আমি বলব যে মানে আজকের ডেটে যেভাবে চলছে, মানে এআই এরার খুব বেশি হলে 10%, এখনো 90% বাকি আছে। মানে আমরা যা দেখছি তার থেকে বিয়ন্ড দ্য লাইন গিয়ে আরো কিছু হবে। সেটা বাকি আছে এবং আসছে। রিসার্চ পিরিয়ডে আছে। তো এআই আসবে, এআই কাজও করবে। কিন্তু যে কনসেপ্টটা বারবার আসছে যে এআই কি চাকরি চলে যাবে বা এরকম, আমার ব্যক্তিগত ধারণা যে তোমাকে ট্রান্সফর্ম হতে হবে, কিন্তু চাকরি চলে যাবে এই সাবজেক্টটা আমার মনে হয় না ঠিক। মানে যে লোকটা আগে ভিডিও তৈরি করতো, ভিডিও এডিট করতো, তার হেল্প হবে, কিন্তু তার মানে ভিডিও এডিটার আজকের ডেটে আর ভিডিও এডিটার থাকবে না, মানে এআই করে দেবে, এই কনসেপ্টটাও আমার মনে হয় একটু ভুল। আর পার্ট অফ ডেইলি লাইফ তুমি তো বললেই, বিভিন্নভাবে এআইকে মানুষ ইউজ করছে। তো আমার মনে হয় করাও উচিত। আজকের ডেটে আমি তো মানে প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে এআইকে ইউজ করি। তোমাকে তো আগে বললাম যে আমি কিভাবে স্ক্রিনিং প্রসেসকে চালাই এআই দিয়ে। তো প্রত্যেকটা বাবা মার করা উচিত। হুম। আচ্ছা এই যে ধরো আমি বলছি চাকরি যাওয়ার জায়গা থেকে ধরো কিছু চাকরি তো গেছে। এবার গেছে বলতে তারা নিজেদেরকে হয়তো আপডেট করতে পারেনি। বা তারা যে এটা আসছে সেটা হয়তো দেখতে পারেনি। ধরো আগে যেটা ধরো আমার যেমন আমার একটা ক্লাউড অ্যাসিস্ট্যান্ট আছে। তো সেই অ্যাসিস্ট্যান্ট আমার আ সকালবেলা আমার কাছে একটা নোটিফিকেশন আসে যে আজকে সারাদিনে তোমার কি, কি কাজ আছে। এবং এটা আমি ক্যালেন্ডার সেট করে দিচ্ছি ওকে, ও আমাকে পাঠাতে থাকে। তো এটা তো আমার একটা অ্যাসিস্ট্যান্টের কাজ। তো এই অ্যাসিস্ট্যান্টটাকে তো আমার যদি দরকার পড়তো, এই অ্যাসিস্ট্যান্টটাকে তো আমার লাগবে না। এই জিনিসটা তো আছে। এই জিনিস তো কিছু হ্যাঁ, জিনিস মানে তো কিছু জিনিস ডেফিনিটলি আছে। কিন্তু ওই অ্যাসিস্ট্যান্সটাকে তোমার যে অ্যাসিস্ট্যান্ট তুমি তৈরি করেছো, এটা তুমি নিজে তৈরি করতে পারো বা তৈরি করার জন্য কাউকে তো একটা লাগবে। তুমি এটা হয়তো ছোট টাস্ক। কিন্তু এর ব্রডার অ্যাসপেক্ট এ তুমি যদি ভাবো, তো সেটাকে তৈরি করার জন্য তো কাউকে একটা লাগবে। মানে এআই কিন্তু একটা টুল। যেটাকে বানিয়েছে কিন্তু এটা হিউম্যান। তো তুমি হিউম্যান কোনোদিনই রিপ্লেস হবে না। হ্যাঁ, কিছু, কিছু জায়গায় মানে তুমি যদি ধরো, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। একটা কোম্পানি সারাদিনে আ আমি এডুকেশন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরো আ সারাদিনে একটা কলেজ ১,০০০ টা কল কনজিউম করে। তাহলে সেই লোকটার মোটামুটি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আ ১০০ টা লোক দরকার। ১,০০০ টা কল কনজিউম করার জন্যে। রাইট? সেটার নাম্বারটা কমে যাবে। সে হয়তো ১০০ টা থাকবে না। কিন্তু সেই না ওই লোকটা, যে ১০০ টা লোক কমলো, বাদবাকি লোকগুলোকে কিন্তু তুমি এআই ট্রেন করে অন্য জায়গায় ইউজ করতে পারো। এটা না যে তার চাকরিটা চলে গেল। এরকমভাবে ব্যাপারটা হবে না। প্লাস এআই ট্রেনারদের জায়গা তো আরো বাড়বে। 100% মানে আজকের ডেটে আমরা যা শিখেছি, যেভাবে শিখেছি, তার ফর্মুলেশনটা চেঞ্জ হবে। মানে ধরো Adobe, আমি ছোটবেলা থেকে শুনে আসছি Adobe তে তোমার ডিজাইন হয়। সবাই জানে। ইনস্টিটিউটগুলোতে Adobe পড়ানো হতো। এখন ইনস্টিটিউটগুলোতে অন্যান্য যে এআই টুলগুলো আছে সেগুলো পড়ানো হবে। কিন্তু তোমাকে অ্যাকাস্টম হতে হবে ওটার সাথে। আর তুমি যদি এটা না হতে পারো, সেটা তোমার প্রবলেম। হুম। না অনেকের আমার যেমন মনে হয় যে ধরো এই যে এআই ফিল্ম নিয়ে এত কথা হচ্ছে, এআই ভিডিও, কোনোদিন তো ফিল্মও হবে। এবার সেক্ষেত্রে
আমার মনে হয় যেরকম অ্যানিমেশন ফিল্ম ছিল সেরকমই এআই ফিল্ম আরেকটা এক্সটেনশন তৈরি হবে, কিন্তু হিউম্যান ফিল্ম কোনোদিনই হান্ড্রেড চলে যাবে পার্সেন্ট না, যাবে না, কারণ ওটা থেকেই ওটাও যাবে। থেকে যাবে। ওখানে এনহান্সমেন্ট হবে, যেখানে হয়তো মানে যে যেভাবে ইন্ডাস্ট্রি চলতো, যে প্রসেসে চলতো, প্রসেস হয়তো চেঞ্জ হবে, কিন্তু ক্যাটাগরিটা কোনোদিনই চলে যাবে না। এআই এতটাও, বারবার আমি বলার সবাইকে চেষ্টা করি, এআই কে তৈরি করেছে কিন্তু হিউম্যান। তো এআই কোনোদিন হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না, এটা পসিবল না। এআই কে কন্টিনিউয়াসলি হিউম্যানই চালাবে। হ্যাঁ, হিউম্যানের এফিসিয়েন্সিটা অনেকটা বেড়ে যাবে, অনেক। একটা ভিডিও এডিটর 1 ঘন্টায় 30 মিনিটস একটা ক্লিপ এডিট করতো। আমি বারবার এটা এক্সাম্পল দিচ্ছি কারণ আমাদের এই গিগ ওয়ার্কার, যেটাকে আমরা বলি ফ্রিল্যান্স মার্কেট, এই মার্কেটটা বিশাল বড় মার্কেট, কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে বড় সাপোর্ট দেয়। স্যার, তাই জন্য আমি এদের এক্সাম্পলটা বেশি দিচ্ছি। যে লোকটা 30 মিনিটসের একটা ভিডিও এডিট করতো 2 ঘন্টায় বা 1 ঘন্টায়, তার কাছে এটা অনেক এফিসিয়েন্ট হয়ে যাবে, মানে সে আধা ঘন্টায় করবে। এবার তুমি যদি বলো তাহলে কোনো একটা কোম্পানি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা কোম্পানি যে ভিডিও এডিটিং করে, সে লোকটা আগে চার্জ নিত, ধরো সাপোজ টু সে 1 লাখ টাকা একটা ভিডিও এডিট করার জন্য। সে তার এফিসিয়েন্সিকে ইউজ করবে, তাহলে কম টাইমে হচ্ছে, কম ম্যান পাওয়ার অ্যালোকেশন কম হচ্ছে, তাহলে তার চার্জেসটা কমে যাবে, এবং তার ও কাজ সংখ্যা বেড়ে যাবে। সংখ্যা বেড়ে যাবে, চার্জেসটা কমে যাবে, এফিসিয়েন্সির লেভেল বেড়ে যাবে, কোয়ালিটি অফ প্রোডাক্ট বেড়ে যাবে। সেখানে মানে চাকরি যাবে না, কিন্তু আরো বেটার আউটপুট আসবে। হুম। দেখো তোমার কি মনে হয় এখন অব্দি যারা সাধারণ জনগণ তারা, বা ধরো আমি বলছি যে এখন তো মানে প্রত্যেকেই এআই ইউজ করে নিজেদের জন্য, তো এখন অব্দি তোমার মনে হয় যে এআই এর অ্যাডভান্সমেন্টটা ওই জায়গায় গেছে যে, বা লোকের মধ্যে এআই অ্যাওয়ারনেস অতটা হয়েছে যে লোকে এআইটাকে ঠিক করে ইউজ করতে পারছে? দেখো, এআই বলতে অনেক কিছু বোঝায়, তার কিন্তু লোকে যেটা বোঝে সেটা দিয়ে আমি একটু টপিকটা ডিসকাস করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এআই বলতে মেনলি বেঙ্গল বা ইন্ডিয়াতে লোকে চ্যাট জিপিটি আর ক্লড, এই ধরনের এলএলএম যে মডেলগুলো আছে সেটাকে নিয়ে বেশি ডিসকাস করছে, এবং তুমি সোশ্যাল মিডিয়াটা দেখতেও পাবে। তুমি যদি দেখো এআই ইন্টিগ্রেশন, যদি বলা যায় এআই ইন্টিগ্রেশনে ইন্ডিয়া হায়েস্ট পজিশনে বসে আছে ওয়ার্ল্ডের, 29%, ঠিক আছে, ইন্ডিয়ান কনজিউমার ইউজ করছে। আর এআই কনজামশনে সবচেয়ে হায়েস্ট বসে আছে ইন্ডিয়া, ইভেন ইউএস না। তার মানে লোকে তো ইউজ করছে, গুগল সার্চকে থেকেও বেশি সার্চ এখন এআইতে এসে গেছে। ডিফারেন্সটা কোথায় দেখো, ডিফারেন্সটা হচ্ছে মানুষ কি চাইছে, একটা সামারাইজড কনসেপ্ট। মানে ধরো তুমি বললে বেস্ট, আমাকে একটা বেস্ট কলেজ খুঁজে দাও কলকাতাতে, গুগলে। গুগল তোমাকে কি করলো, প্রথম একটা পেজে 10টা লিস্টিং দিয়ে দিল। এবার তোমাকে প্রত্যেকটার ভেতরে ঢুকে ঢুকে সবকিছু দেখতে হচ্ছে। এআই কি করছে, পুরোটাকে সামারাইজড করে তোমাকে দেখাচ্ছে। তো যার ফলে লোকেদের সুবিধা হচ্ছে। এবার তুমিও জানো, যা যেখানে মানুষের সুবিধা আছে মানুষ তো সেটাই ইউজ করবে। সেম কনসেপ্ট, চ্যাট জিপিটি যখন তোমাকে পুরো গুছিয়ে জিনিসটা দিচ্ছে, তাহলে তুমি কেন ইউজ করবে না? তো যদি তুমি ওয়ার্ল্ড ওয়াইড ডেটা দেখো, তুমি দেখবে ইন্ডিয়ান কনজামশন সবচেয়ে বেশি এআইতে। কিন্তু সেটা কি ঠিকভাবে ইউজ হচ্ছে বলে মনে হয় তোমার এখন অব্দি, বা অ্যাওয়ারনেসটা কি অতটা আছে? অ্যাওয়ারনেস আছে বলেই সবচেয়ে বেশি ইউজার ইন্ডিয়া থেকে। এবং আমি জানি না জিনিসটা কতটা সঠিক, চ্যাট জিপিটি মেবি একটা লাইটার ভার্সন লঞ্চ করেছে $4.58 পার মান্থ। হ্যাঁ, ওই তো 399 রুপিস। না না, আগে আগে $399 $20 পার মান্থ মনে হয় একটা প্ল্যান ছিল। ইন্ডিয়াতে একটা নতুন প্ল্যান মেবি লঞ্চ করেছে, আই এম নট, না, না, 399 এর একটা প্ল্যান লঞ্চ করেছে যেটা $0.98, 399 না 3. রুপিস বলছেন। হ্যাঁ, তাহলে ওই, হ্যাঁ আমি ডলার, হ্যাঁ ওরকমই তাহলে একটা কিছু লঞ্চ করেছে। হ্যাঁ, ইন্ডিয়াতেই, ওরা স্পেসিফিক্যালি ইন্ডিয়াতে লঞ্চ করেছে। হ্যাঁ, লঞ্চ করেছে, তাহলে কেন ইন্ডিয়াতে লঞ্চ করলো তাহলে? মানে টোটাল কনজামশনটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি এআই এর। তার মানে লোকে আস্তে আস্তে এআই ব্যাপারে সচেতন হচ্ছে। ধরো আমি বলছি যে আহ, এই যে ধরো কলেজগুলো যেখানে যেই নিয়ে আমাদের আলোচনা, একটা তো আমরা বুঝলাম যে পেরেন্টের সাইড থেকে তারা কিভাবে
একটা কলেজকে সার্চ করতে গেলে তুমি একটা সিস্টেম বললে, সেই সিস্টেমটা আপনারা যদি শুনে থাকেন প্রপারলি বা আরেকবার গিয়ে রিভাইন্ড করেও শুনতে পারেন, সেই সিস্টেমটা খুব একদম প্রপার সিস্টেম, যাতে একদম বেস্ট জিনিসটা বেরিয়ে আসবে। কলেজদের ক্ষেত্রে ধরো আমি আজকে একটা কলেজ ধরে নিলাম, আমি জাস্ট একটা ফর এক্সাম্পল বলছি, আমি একটা খুব কিউরিয়াসিটির দিকে জিজ্ঞেস করছি যে আমার নাম চ্যাট জিপিটিতে দিলে সার্চ হয় কিনা। আগে এসিও ছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমার নাম আসছে কিনা আমি সেটা গুগল এসিওতে করতাম। এখন তো গুগলের লোকে সার্চ করছে কম, এআইতে সার্চ করছে। তাহলে আমার লিস্টিং, আমার নাম এআইতে আছে কিনা, এটা আমি কি করে বুঝবো? আচ্ছা, ওকে। তো এসিও যখন ছিল তখনও কিছু টুল ছিল। রিসেন্টলি মার্কেটে এইওর জন্য স্পেসিফিক্যালি কিছু টুল মার্কেটে লঞ্চ করেছে। মানে এই সাবজেক্টটাকে বলা হয় এইও অ্যান্ড জিইও, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার আবার একটা ডিফারেন্স আছে। মানে ডিফারেন্সটা কি, ধরো তুমি একটা সিম্পল প্রশ্ন করলে যে বিবিএ বিসিএ এটা কি, বা ডিফারেন্স কি বিবি আর বিসি এর মধ্যে, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন। তখন যে এলএলএম মডেলগুলো আছে, যে চ্যাট জিপিটি বা ক্লড যে এলএলএম মডেলগুলো আছে, সে কি করে, সে শুধুমাত্র স্পেসিফিক যেখানে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটাকেই খুঁজে নেবে। সেটা তোমার ওয়েবসাইটে যদি থাকে বা অন্য কারোর ওয়েবসাইটে যদি থাকে, সেখান থেকে খুঁজে বার, সেটার কোনো রিসার্চ করবে না, ভ্যালিডিটি চেক করে না যে মানে অ্যান্সারটা কি। মানে ও শুধু দেখে যে এই অ্যান্সার এর স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার কোথায় আমি পাচ্ছি, যেটা ওয়েবসাইটের মধ্যে আছে। আর জিও মানে হচ্ছে ও একটা জার্নালিস্ট। জার্নালিস্টের কি কাজ হয়, জার্নালিস্টের ধরো তোমার কাছে একটা খবর আসলো, সে খবরটা কিন্তু তুমি পাবলিক করে দেবে না, তুমি খবরটা বিভিন্নভাবে ভ্যালিডেট করার চেষ্টা করবে বিভিন্ন সোর্সে করে, সেখান থেকে একটা সামারাইজড পাবে, সেটাকে তুমি কিন্তু নিউজে চালাবে, রাইট? তো জিও মানে হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হচ্ছে ও ধরো তুমি একটা স্টেটমেন্ট দিলে যে আমাকে 5টা বেস্ট কলেজের কলকাতা খুঁজে দাও। তো এটা খুব কন্ট্রাডিক্ট একটা রেকমেন্ডেশন, কিন্তু মানে তুমি তোমার রেকমেন্ডেশনের উপর বেস করে কিন্তু একটা লোক ডিসিশন নিয়ে নিতে পারে। দিস ইজ কল্ড জিও। এবার ও কি করবে, প্রথমে পুরো বট চালাবে, দেখবে কোথায় কোথায় কলকাতার কোন কোন কলেজ আছে, খুঁজবে, খুঁজে কারা কারা রেকমেন্ড করেছে। মানে ধরো কোনো একটা থার্ড পার্টি কোম্পানি আছে, ওয়েবসাইট আছে, যেখানে কোনো একটা সময় কোনো একটা প্যারেন্টকে কোনো একটা কলেজকে খুব ভালো বলে এসেছে, সেখানে ওই ডেটাটা রয়ে গেছে। এরকম ও পুরো ইন্টারনেটটা রিসার্চ করবে, করে একটা সামারাইজড বার করবে, করে ওটাকে ভ্যালিডেট করবে, করে তোমাকে অ্যান্সারটা দেবে। তো ও হচ্ছে জার্নালিস্টের মতো কাজ করে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইও অ্যান্ড এইও জিও। হ্যাঁ, তুমি যে তোমার যে ভিজিবিলিটি এআইতে, সেটা এমনি এমনি হচ্ছে না, কেউ একটা করছে। এসিওতেও কেউ একটা বসে করছিল, জিওতেও তার মানে, বা এইওতেও কিন্তু কেউ একটা বসে করছে, এটা অটোমেটিক তো হচ্ছে না। তো তার জন্য কিভাবে হচ্ছে জিনিসটা, তার জন্য টুল আছে মার্কেটে বিভিন্ন ধরনের। তো স্পেশালি আমি রেকমেন্ড করব Skya.on বলে একটা টুল আছে। এই টুলটা আমি খুব ইউজ করি, খুব ইউজার ফ্রেন্ডলি একটা টুল, যেখান থেকে মোটামুটি আমার যা দরকার, আর তুমি তো বুঝেই গেছো আমার সাথে কথা বলে যে আমি কতটা স্পেসিফিক অন দ্যাট পার্টিকুলার যে কোনো, তো আমার কি কি দরকার প্রত্যেকটা জিনিস আমি ওখানে পেয়ে গেছিলাম। তো আমি ওটারই সাবস্ক্রিপশন নিচ্ছি, আর ওটা থেকে তুমি সব কিছু পাবে। মানে শুধুমাত্র যে তোমার ভিজিবিলিটি কি হচ্ছে এটা না, মানে ওর মধ্যে খুব সুন্দর সুন্দর কতগুলো ফিচার্স আছে। তার মধ্যে একটা হচ্ছে ব্র্যান্ড সেন্টিমেন্ট, একটা হচ্ছে এআই ভিজিবিলিটি স্কোর, কটা মেনশন হচ্ছে, কটা সাইটেশন হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি ওর মধ্যে পাবে। যার ফলে কি হয়, যে ওখান থেকে আমি পুরো ডেটাটা পেয়ে যাই। মানে আমার এআই ভিজিবিলিটি স্কোর কত, এটা আমি জানতে পারবো ওই টুলটা থেকে। আচ্ছা, আমার ব্র্যান্ড সেন্টিমেন্ট স্কোর কত, আমি জানতে পারবো ওই টুলটা থেকে। সেটা কমছে না বাড়ছে প্রত্যেক দিন। আর এই টুলটা সবচেয়ে একটা ইউএসপি আছে, সেটা হচ্ছে রিয়েল টাইম। মানে রিয়েল টাইম মানে ধরো আমি তোমার সাথে এখন কথা বলছি, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ আমার কলেজের বা এরকম কেউ কোনো প্রম্পট টাইপ করেছে বেস্ট কলেজ ইন কলকাতা, আমার কলেজের নাম এসেছে সেখানে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাবে। মানে রিয়েল টাইম লাইভ কাজ করে ওটা। তো আমি প্রত্যেকটা মুহূর্তে আমি বুঝতে পারছি
যে অ্যাকচুয়ালি আমি কতবার এআইতে ভিজিবল হচ্ছি। তো ওটা পুরোটা সোর্সটা ধরে দেখায়, মেনশন অ্যান্ড সাইটেশন। মেনশন মানে কনসেপ্টটা হচ্ছে যে আমাকে কতবার দেখানো হচ্ছে, আর সাইটেশন মানে যে এআই যে আমাকে দেখাচ্ছে, ওই যে তোমাকে জিওর কনসেপ্টটা বললাম, ও তো কিছুর ওপর বেস করে ডিসিশনটা নিচ্ছে। সেই ডিসিশনটা কোন কোন আর্টিকেলসগুলো পড়েছে, কোন কোন ওয়েবসাইটে তোমার আর্টিকেলগুলো পোস্টিং হয়ে রয়েছে, সেই সোর্সটাকে ও তুলে এনে দেখায়। এবার ধরো কোথাও তোমার এগেনস্টে ভুল কিছু লেখা আছে, তুমি তো নিজেও জানো না, কেউ একটা লিখে চলে গেছে, অথবা তোমারই কোনো এসইও ম্যানেজার সে করে চলে গেছে, তুমি নিজেও জানো না, তার আগে 10 বছর আগে করেছে, তুমি তো জানতেই পারলে না। তো তুমি এখন গিয়ে তো যখন এই টুলটা ইউজ করবে, ও তোমাকে দেখিয়ে দেবে যে এই ইউআরএলটা স্পেসিফিক্যালি যেখানে তোমার সম্বন্ধে লেখা আছে এবং সেখানে এই কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা থেকে আমি রিসার্চ করে পেয়েছি। তা তোমার কাছে কতটা ইজি হয়ে গেল, সারা ইন্টারনেট তুমি খুঁজে পেতে না, ওই টুলটা তোমাকে রেকমেন্ড করে দিল, তুমি গেলে ওই ইউআরএলটাতে গিয়ে তুমি ঠিক করে চলে আসলে। আচ্ছা, এই টুলটা কারা কারা ইউজ করতে পারে, মানে কাদের কাদের ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট? মানে ধরো, মানে আমি ফাউন্ডার, মার্কেটার, এই দুজনের সবচেয়ে বেশি ইউজেস। যারা মানে ছোটখাটো কোম্পানি আছে, তাদের মনে হয় তারা আহ, আহ, বুঝতে পারছে না তাদের ব্র্যান্ড সেন্টিমেন্ট কত, বা তাদের মার্কেটে অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে লোকে কি চাইছে সেটা বোঝা। মানে ধরো একটা জুয়েলারি শপ, বা একটা ছোট ডে কেয়ার সেন্টার, বা প্রি স্কুল, সে নিজেই জানে না যে তার সম্বন্ধে এআই কি রেকমেন্ড করছে, সে তো জানে না, সেই টুলটা নিলে সে জেনে যাবে। হুম। সে, হ্যাঁ, কারণ সে যদি এমনি জিজ্ঞেস করে তাহলে সে জাস্ট একটা জেনারিক আনসার পাবে, সেটা তো তুমি অ্যাজ অ্যাজ এ ইউজার পাবে, তুমি তো অ্যাজ এ ব্যাক এন্ড থেকে পাবে না। তুমি যদি আজকের ডেটে নিজের নামটাও চ্যাট জিপিটিতে দাও, চ্যাট জিপিটি তোমাকে ভালোই বলবে, এলএলএমটা তৈরি হয়েছে এইভাবে। কিন্তু তোমাকে নিয়ে কতজন ডিসকাস করছে ইন্টারনেটে, সেটাকে তোমাকে জানতে হলে তোমাকে কোনো না কোনো টুল ইউজ করতে হবে। তা আমি স্পেশালি এই টুলটা ইউজ করি, কারণ আমার ভালো লাগে, তার কারণ হচ্ছে ওর মধ্যে যা যা জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমার কাজের, আর একটা রিজনেবল ফ্যাক্টর তো আছেই। এটা কি এআই বেসড, মানে এআই বেসড বলছি, মানে ওয়েব বেসড? মানে এটা এটা পিওরলি ওয়েব বেসড। আর এর কনসেপ্টটা খুব ইউনিক আমার লেগেছে, যে এআই ইন্টেলিজেন্স, মানে এই টুলটার মধ্যে যেটা আছে, একটা ইন্টেলিজেন্স পাওয়ার আছে, তার সাথে সাথে রিয়েল টাইম আছে। এই দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। ম্যাক্সিমাম এআই টুলগুলোতে যেটা আমি প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে রিয়েল টাইম না। মানে হচ্ছে ধরো প্রত্যেক 15 দিনে ও একবার করে রিফ্রেশ করবে। তো ধরো 15 দিনে যদি আমার সম্বন্ধে কেউ কিছু করে চলেই গেল, আমি তো জানতে পারবো কি করে? আর ওই 15 দিনের মধ্যে যদি আমার ব্র্যান্ড আইডেন্টিটিতে অসুবিধা হয়ে যায়, তাহলে সেটাও আমি সলভ করতে পারবো না। এই টুলটা আর একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। খুব ইউনিক একটা জিনিস আমার লেগেছে, যেটা মানে আমি কোথাও পাইনি। হ্যালুসিনেশন মানে ধরো এই যে তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি ওয়ে প্রোটিন খুঁজছিলাম, তো ওয়ে প্রোটিন আমি খুঁজছিলাম, তো সবার লাস্ট ক্রাইটেরিয়া ছিল যে ঠিক আছে সব হয়ে গেছে, এবার তুমি একটা কাজ করো, তুমি এই কোম্পানিটা সাজেস্ট করেছো, 2-3টে কোম্পানি ও সাজেস্ট করেছিল আমাকে, সব ক্রাইটেরিয়া মেনে এসেছিল। তাই আমি বললাম এবার তুমি একটা সার্চ করো, তুমি যতগুলো মার্কেট প্লেস আছে ইন্ডিয়াতে, সেই কোন মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা আছে তুমি আমাকে দাও, এবং তার প্রাইসিংগুলো দাও, ইউআরএলগুলো দাও। এবার ও আমাকে দিল, সেখানে চ্যাট জিপিটি আমাকে দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা, এই কোম্পানির এই প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটার প্রাইসিং আমাকে দিয়ে দিল, আর তার পাশে কোথা থেকে আমি কিনতে পারবো সেই ইউআরএলটা দিয়ে দিল। এইবার যেখানে মানে ও কোম্পানি প্রাইসিং দেখাচ্ছে, ইউআরএল দেখাচ্ছে, এবার যখন আমি প্রাইসিংটা দেখছি, দেখাচ্ছে এটাই দাম, ভালো কথা। তো আমি দেখলাম এটার দাম হয়তো 3,500 টাকা। আমি যখন ফ্লিপকার্টে গিয়ে জিনিসটাকে খুললাম, তখন দেখছি না 4,500 টাকা। দিস ইজ কল্ড দ্য হ্যালুসিনেশন। এআই সবসময় হ্যালুসিনেট করে। এবার রাইট কাইন্ড অফ ইনফরমেশন তোমার কাছে যদি না থাকে, ও তো ওর মতো হ্যালুসিনেট করবে। এবার তুমি অ্যাজ এ ফাউন্ডার বা অ্যাজ এ মার্কেটার, এআই তো ডেটা নিয়ে কাজ করছে, কোথায় কোথায় তোমার ডেটা আছে তুমি নিজেও জানো না। তোমাকে নিয়ে কে কোথায় কি রিসার্চ করছে, কে কোথায় কি লিখেছে তুমি নিজেও জানো না। তো এই যে মিস ইনফরমেশন, ওটার উপর বেস করে কিন্তু একটা ডিসিশন হয়ে যেত। মানে আমি যদি ইউআরএলটা ক্লিক না করতাম, অ্যাজ এ ইউজার তুমি ভাবো, তুমি ইন্ডিয়ান পার্সোনাটা কি, যে কোন যে
তোমার কাছে তুমি এত কিছু ক্রাইটেরিয়া মেনে জিনিসটা বেরিয়ে গেল। তো যেটা আমার কাছে সবকটা কোম্পানি মোরাললেস সেমই দিচ্ছে ফিচার্স, তারপর যেটা কম হবে সেটাতেই আমি যাব। তো এআই আমাকে দেখাচ্ছে এই এটার দাম 3500, এটা 3600, এটা 3800, এটা 4000, তো আমি 3500তেই যাবো। এবার 3500তে ওর ওপর বেস করে আমি ডিসিশন নিলাম, কিন্তু গিয়ে দেখলাম ওটার দাম 4000। দিস ইজ কল হ্যালুসিনেশন। এই হ্যালুসিনেশন অডিটটা এই টুলটা করতে পারে। ও বা এটা তো ভালো জিনিস যার আছে। জন্য আমি, বাট তুমি তো আমার সাথে কথা বলে বুঝতে পারছো আমি খুব স্পেসিফিক সাবজেক্টটাতে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই টুলটার মধ্যে আছে বলে আমি এই টুলটা ইউজ করি। এটা কোনো সরি ফর, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, কিচ্ছু না। এটা আমার জিজ্ঞেস করলো অরুণাবোধ, আমি তো বললাম যে কোন টুলটা ইউজ করা উচিত। বেশ বেশ। ভবিষ্যৎ, এআই এর ভবিষ্যৎ মানে তুমি যেটা দেখলে, তুমি যা যা বললে, এরকম বিভিন্ন রকম টুল আরো আসবে নিশ্চয়ই, কিন্তু এই টুলটা স্পেসিফিক একটা কাজ আছে, এরকম অনেক টুলই আসবে ভবিষ্যতে। তুমি কিরকম ভাব, মানে তোমার কি এরকম কোনো ভাবনা আছে যে এই ধরনের জিনিসের জন্য একটু প্রিপেয়ার থাকা উচিত আমাদের এআই এর ক্ষেত্রে? আমার মনে হয় যে আরবান কালচার যেটা আছে সেটা অনেকটা ডেটা স্পেসিফিক হয়ে যাবে, যেটা আমার ব্যক্তিগত ধারণা। অনেকটা ডেটা সেন্ট্রিক ডিসিশন হবে। তো প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রিপেয়ার থাকা উচিত। তারা যদি এখনো জিনিসটাকে পিছিয়ে রাখে তাহলে প্রবলেম হতে পারে। কারণ ডেটা মানে আজকে তোমার হয়ে কিন্তু আরেকজন কাজ করছে। তুমি যে বললে না এজেন্ট তুমি তৈরি করে রেখেছো, তো এটা তো একটা ছোট্ট পার্ট, আরো অনেক কাজ এজেন্ট করতে পারে। তো তুমি তোমার হয়ে পারচেসটাও পর্যন্ত এজেন্ট করতে পারে আজকের ডেটে। আরে আমার হয়ে কল রিসিভ করতে পারে এজেন্ট, হ্যাঁ। তো তোমার পার্সোনাটা কিন্তু বিল্ড হচ্ছে, রাইট? তোমার অ্যালিয়াস কপি তৈরি হচ্ছে। তো ডেটা ডাজ ম্যাটার। তো নেক্সট যে আপকামিং যে টাইম আসছে, ডেটার ওপর বেস করে অনেক ডিসিশন হবে। তো যেটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন এটা বুঝতে পারছে তারা অন্যভাবে মুভ করবে, আর নালে পিছিয়ে পড়বে। আর সেকেন্ড, যেহেতু আমি এই সেগমেন্ট থেকে আছি, এন্টারপ্রেনারশিপ, আমি একটা জিনিস বলতে পারি যেটা শুনতে খুব ইজি লাগছে বা করতে খুব ইজি লাগছে, সেই সাবজেক্টে না গিয়ে যেটা করতে খুব টাফ মনে হচ্ছে, যে মনে হচ্ছে আমি আর পারবো না করতে এটা, সেটা করা উচিত। মানে সো কল্ড যদি আমি বলি, ডিজিটাল মার্কেটিং খুব ইজি, তার থেকেও ইজি ভিডিও এডিটিং, তার থেকেও ইজি আরও কিছু আছে। যদি এক্সেপশনাল কিছু করতে হয়, মানে বলে না যে আমি এক্সেপশনাল হব, তাহলে ভিডিও এডিটার হওয়াটা খারাপ না। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, এই কমিউনিটিটা মানে কেউ খারাপ ভেবো না, মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তোমাকে যদি আরও এক্সেপশনাল কিছু হতে হয় তাহলে তোমাকে ভাবতে হবে যে আমি কি অ্যাডোবিকে রিপ্লেস করতে পারবো। তাহলে আমি কি এমন কোনো টুল তৈরি করতে পারবো যেটা অ্যাডোবি, যেটা আমার টুলটা লোকে ইউজ করবে। যদি তুমি এরকমভাবে ভাবো তাহলে তুমি নেক্সট এক্সেপশনাল জায়গায় পৌঁছে যাবে। যেটা আপাতত ইম্পসিবল মনে হচ্ছে সেইটাকে ভাবতে হবে। কেন যে লোকে যেটা আমি দেখেছি ইজি যেটা মনে হয় সেটার দিকে দৌড়ায়, কিন্তু ইজির দিকে না দৌড়ে একটু টাফের দিকে দৌড়ানো উচিত। বেশ বেশ বাবা, এটা একদমই অন্যরকম পডকাস্ট হলো আজকে। একটা বিভিন্ন অন্যই একটা বিষয় নিয়ে কথা হলো, যেটার জন্যই তোমাকে ডাকা। কিন্তু এরকম আমার বোধহয় আমি কোনো পডকাস্ট দেখিনি যেখানে দুটো দিক থেকে, দুটো পার্সপেক্টিভে, যে মার্কেট যে করছে আর যে কনজিউমার, এই দুটো দিকেরই জিনিসটাকে খুব সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করলে। সেটা আমার খুবই মনে হলো খুবই ইন্টারেস্টিং একটা এবং আমার মনে হয় দর্শকদেরও সেটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ। খুবই ক্যান্ডিডলি, খুবই সহজভাবে তুমি ব্যাপারগুলোকে বললে, যাতে মানে খুব বেশি কষ্ট না হয় আমাদের বুঝতে। থ্যাংক ইউ ফর কামিং। আমিও যেহেতু রেগুলারলি তোমার পডকাস্টগুলো দেখি, আর আমি নিজে যেহেতু কলকাতা থেকে বিলং করি, তা আমার মনে হয় যে কিছু জিনিস আছে লোকের জানা উচিত, আর আমার মধ্যে যতটুকু আছে আমি যদি দিতে পারি, এর থেকে ভালো অপরচুনিটি কি হয়। আর তোমরা তো আছোই, তোমরা তৈরি করে দিয়েছো,
প্ল্যাটফর্ম তুমি ডাকলে তন্ময় আসো, কিছু ডিসকাস করবো। আর আমরা কিন্তু সকল ডিসকাস করলাম কোনো একটা সাবজেক্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট আড্ডার মতো, আড্ডার ছলেই যেরকম মানে ক্যামেরা আছে, খুব বেশি বিরাট কিছু করছি এইভাবে করিনি, একদম খুবই আড্ডার ছলে করলাম। হ্যাঁ, হোপফুলি তোমারও ভালো লাগলো। বেশ, তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, তোমার থেকে কিছু জানতে ইচ্ছা করলে আবার একটা এপিসোডে চলে আসবো। আমার যদি মনে হয় যে নতুন কিছু আমি বলার মতো অপরচুনিটি তৈরি হয়েছে আমার কাছে, আমি নিশ্চয়ই বলবো অরুণাবদা আমাদের কিছু একটা করা উচিত এই সাবজেক্ট নিয়ে। একদম। চলো তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের আমাদের অতিথি ছিল তন্ময় পাল। তন্ময় পাল একজন টেকনোলজির মানুষ প্রধানত, কিন্তু তার সঙ্গে সে মার্কেটিংটাকেও একটা অন্যভাবে দেখেছে। তো আমার আজকে যেটা নিয়ে অ্যাকচুয়ালি ওর সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল সেটা হলো পেরেন্টসরা অ্যাডমিশনের সময় তাদের ছেলে বা মেয়েদের বা তাদের পরিচিত মানুষদের অ্যাডমিশনের সময় তারা ঠিক কী প্রসিডিওরে অ্যাডমিশনটাকে ঠিক করে যাচাই করবে। এবং উল্টো আরেকটা দিক আছে যেটা হলো কলেজদের দিক, মানে কলেজটা কি করে ঠিক ইনফরমেশন পেরেন্টদের কাছে পৌঁছবে। এইরকম একটা অদ্ভুত সাবজেক্ট নিয়ে আজকের এপিসোডটা করলাম, করে খুবই অন্যরকম কিছু ইনফরমেশন পেলাম, যেটা আমার মনে হয় আপনাদের জন্য, আপনারা যেরকম ধরনের নতুন ইনফরমেশন আমাদের এখানে যখন আসে আপনারা যেভাবে অ্যাকসেপ্ট করুন, আমার মনে হয় আপনাদের এটাও সেইভাবেই ভালো লাগবে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট।